ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषावादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षो विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरदतनजगुप्तभीतं स्वप्रेमनामामृतमत्ततारम् आपामरजविदतारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावतीभ्य तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमः नमस्ते। चैतन्यचन्द्राय नमः नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरिबाल मुकुंद प्रभु, मुकुंद আছ? আসি মহারাজ, দণ্ডবোধ প্রণাম। এই শেয়ারটা ঢুকে গেল কি করে? এটা কি করে আচ্ছা, সরাবো? আমি সারা দিচ্ছি মহারাজ। ওকে, আমি এটা টেস্ট করছি, আর টেস্ট করে ঢুকে গেছে, বেরোতে পারছি না। ঠিক আছে। তো হ্যাঁ, তার মধ্যে রূপ সনাতন বড় শাখা, অনুপম জীব রাজেন্দ্রাদি উপশাখা। তো এই সমস্ত শাখার মধ্যে রূপ ও সনাতন হচ্ছেন প্রধান। অনুপম জীব গোস্বামী ও রাজেন্দ্র অন্যান্য অনেক আছেন উপশাখা। এই রাজেন্দ্র কোথা থেকে ঢুকলেন দেখতে হবে তাৎপর্য রাজেন্দ্রকে। অনুপম জীব গোস্বামী রাজেন্দ্র। আচ্ছা, গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে ছিল জীব গোস্বামী হচ্ছেন বিলাস মঞ্জরি। তাহলে আমরা দেখলাম রূপমঞ্জরি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী প্রতিমঞ্জরি, আর জীব গোস্বামী বিলাস মঞ্জরি। তার শৈশব থেকেই তিনি শ্রীমদ্ ভাগবতের গভীর অনুরাগী ছিলেন। পরে সংস্কৃত শিক্ষা লাভের জন্য তিনি নবদ্বীপে আসেন এবং নিত্যানন্দ প্রভুর পদাঙ্ক অনুসরণ করে নবদ্বীপ ধাম পরিক্রমা করেন। জীব গোস্বামী নবদ্বীপে এসেছিলেন, তো নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে যে পরিক্রমা করেছিলেন নবদ্বীপ পরিক্রমা খণ্ডে সেটি বর্ণনা করা হয়েছে। পরবর্তী সময় আমি শুনেছিলাম জীব গোস্বামী বনারস গিয়েও সংস্কৃত পাঠ করেছিলেন। এই সমস্ত গোস্বামীরা তারা আমাদের মতন এই টিকা ও টিকা এই বই সেই বই পড়ে একটু জ্ঞান অর্জন করছে তা না। তারা একদম এক্সপার্ট, সংস্কৃত এক্সপার্ট ছিল, সমস্ত গ্রন্থ অধ্যয়ন করেছেন, সবকিছু পর্যালোচনা করেছেন, তারপরে তাদের বক্তব্য দিয়েছেন। সর্বোপরি তারা তো সিদ্ধ পুরুষ, তারা সব তত্ত্ব জানে। তবুও আমাদের পার্থিব দৃষ্টিতেও তারা সব খুব জ্ঞানী গুণী মানুষ ছিলেন। নবদ্বীপ ধাম পরিক্রমার পর তিনি কাশীতে মধুসূদন বাচস্পতির কাছে সর্বশাস্ত্র অধ্যয়ন করলেন। সেখানে গিয়ে সব শাস্ত্র ভালো করে অধ্যয়ন করেছে। তারপরে বৃন্দাবনে নবদ্বীপে, তারপরে কাশী, তার বৃন্দাবনে গিয়ে
তার জ্যেষ্ঠ তাত শ্রী রূপ ও সনাতন গোস্বামীর আশ্রয় গ্রহণ করে। শ্রী ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে শিল জীব গোস্বামী অন্তত 25টি গ্রন্থ রচনা করেছেন। সেই সবকটি গ্রন্থই অত্যন্ত প্রসিদ্ধ। সেগুলি হচ্ছে হরিনামামৃত ব্যাকরণ, এটা বাইরে জগতে ইউনিভার্সিটিতে নাকি পাঠ হয়, স্কুল কলেজে ওরা পড়ে। সূত্র মালিকা, ধাতু সংগ্রহ, কৃষ্ণার্চা দীপিকা, গোপাল বিরুধাবলী, রসামৃত শেষ, শ্রী মাধব মহোৎসব, শ্রী সংকল্প কল্পবৃক্ষ, ভাবার্থ সূচক চম্পু, গোপাল তাপনী টিকা, ব্রহ্ম সংহিতা টিকা, ভক্তি রসামৃত সিন্ধু টিকা, উজ্জ্বল নীলমণির টিকা, যোগসার স্তবের টিকা, অগ্নিপুরাণ এর বর্ণনা অনুসারে গায়ত্রী মন্ত্রের ভাষ্য, পদ্ম পুরাণোক্ত কৃষ্ণের পদচিহ্নের বর্ণনা, শ্রীমতী রাধারানীর করপদস্থিত চিহ্নের বর্ণনা, গোপাল চম্পু পূর্ব উত্তর বিভাগ এবং 19 থেকে 25 পর্যন্ত এই 7টা আছে কি ষট সন্দর্ভ। ষট সন্দর্ভ হচ্ছে ক্রম সন্দর্ভ, তত্ত্ব সন্দর্ভ, ভগবত সন্দর্ভ, পরমাত্মা সন্দর্ভ, কৃষ্ণ সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ, নীতি সন্দর্ভ। বৃন্দাবনে ছিল রূপ গোস্বামী, ছিল সনাতন গোস্বামীর অপ্রকটের পর ছিল জীব গোস্বামী বাংলা, উড়িষ্যা এবং সমগ্র পৃথিবীর বৈষ্ণব সমাজের আচার্য হন এবং সকলকে শ্রী গৌর সুন্দর প্রচারিত ভগবত ভক্তির পথে পরিচালিত করেন। সনাতন রূপ গোস্বামী পরে জীব গোস্বামী মহাপ্রভুর আন্দোলনের হাল ধরেছিলেন। আর তিনি বৃন্দাবনে শ্রী শ্রী রাধা দামোদর মন্দির প্রতিষ্ঠা করেন। সেখানে সেখানে আমার 1962 থেকে 1965 পর্যন্ত, অর্থাৎ আমেরিকায় আসার আগে পর্যন্ত থাকা সৌভাগ্য হয়েছিল। শিল প্রভুপাদ সেখানে 62, 63, 64, 65 4 বছর অবস্থান করেছিলেন। ছিল যুব গোস্বামীর অপ্রকট কালেই ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, সরি, ছিল যুব গোস্বামী প্রকট কালে যখন ছিলেন তখন সেই চৈতন্য চরিতামৃত রচনা হয়েছিল, কৃষ্ণদাস গোস্বামী করেছিলেন। কিছুকাল পরে ছিল জীব গোস্বামী গৌড় দেশ থেকে আগত শ্রীনিবাস নরোত্তম ও দুঃখী কৃষ্ণদাসকে যথাক্রমে আচার্য, ঠাকুর ও শ্যামানন্দ নাম প্রদান করে যাবতীয় গোস্বামী গ্রন্থ সহ গৌড় দেশে নাম প্রেম প্রচারের জন্য প্রেরণ করে। তো বৃন্দাবনে সমস্ত গোস্বামীরা, ভক্তরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে প্রার্থনা করেন। বৃন্দাবন দাস ঠাকুর প্রথমে চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করেন, যেটাকে এখানে আমরা চৈতন্য ভাগবত বলি। তো সেখানে নিত্যানন্দ প্রভু ভাবে আবিষ্ট হয়, মানে ভাবে মানে কি অনুরূপ ভাব নিয়ে নিত্যানন্দের মহা বর্ণনা করতে গ্রন্থ অনেক বড় হয়ে গেছে, মহাপুরুষ শেষ লীলা ততটা বর্ণনা করতে পারে। তো বৃন্দাবনের বৈষ্ণবদের অনুরোধে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিভিন্ন কর্চা দেখে আর আসলে রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে যা জেনেছিলেন এসব জোগাড় করে, কারণ রঘুনাথ দাস গোস্বামী মহাপুরুষ সঙ্গে পুরীতে অবস্থান করেছে, সেই সব নিয়ে চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেন। তারপরে জীব গোস্বামী কি করেছেন, গৌড় দেশ থেকে আগত শ্রীনিবাস, নরোত্তম আরো শ্যামানন্দ, এই তিনজন বৃন্দাবনে ছিলেন। শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর আর শ্যামানন্দ পণ্ডিত। এই শ্রীনিবাসকে আচার্য উপাধি দিয়েছেন, নরোত্তম ঠাকুর উপাধি দিয়েছেন, আর ওই দুঃখী কৃষ্ণদাস ছিল,
তার সুন্দর লীলা আছে। এই দুঃখী কৃষ্ণানন্দ দাস, ওর নাম হলো পরবর্তী সময়ে শ্যামানন্দ। এই মানে হৃদয় চেতনা ছিল, তারপরে শ্যামানন্দ হলো। তো এদের হাতে সমস্ত গ্রন্থ দিয়ে পাঠিয়েছেন যে নবদ্বীপে নিয়ে যাও। গৌড় দেশে, কারণ নবদ্বীপে তখন অনেক পন্ডিতের লেখক ছিল, তখন তো ছাপাখানা ছিল না। এরা তো অরিজিনাল গ্রন্থ সব লেখা লিখেছেন, গোস্বামী গ্রন্থ সব আছে। হ্যাঁ, সব বিভিন্ন গোস্বামী গ্রন্থ দিয়ে গরু গাড়ি করে পাঠিয়েছেন, তোমরা যাও নবদ্বীপে নিয়ে এগুলো সব লেখাও, কপি কপি তৈরি করো, আর সেগুলো গৌড়তে প্রচার করো। তো সেখানে গিয়ে প্রথমে বিষ্ণুপুরের নিকটে সেই সমস্ত গ্রন্থরত্ন অপহরণের সংবাদ তিনি পেয়েছিলেন। পরে আবার সেই গ্রন্থসমূহ উদ্ধারের সংবাদও পান। যখন তারা বন বিষ্ণুপুর থেকে পৌঁছেছেন, তখনকার রাজা সে কি করেছে, তার গণক ছিল, সে গণক দিয়ে বুঝতে পেরেছে এরা গরু, এরা তো সব গ্রন্থ নিয়ে আছে। ও গণক গণনা করে বলছে একটা মহারত্ন তোমার এই রাজ্য দিয়ে যাচ্ছে। তো মহারত্ন মনে করে ওই গ্রন্থগুলো চুরি করে নিয়ে দিয়েছে। তারপর যে গ্রন্থগুলো কি হবে, গোডাউনে রেখে দিয়েছে। আর এদিকে নরোত্তম, শ্রীনিবাস, শ্যামানন্দ এদের হাহাকার পড়ে গেছে, কি হবে। গোস্বামীদের কত কষ্ট, কত পরিশ্রম করে লেখলো, আমাদের দায়িত্ব দিল, এখন আমরা সব কোথায় হারিয়ে ফেললাম, চুরি হয়ে গেল। তখন শ্রীনিবাস আছে বলছেন যে আমি যাব না বই না পেল। নরোত্তম, শ্যামানন্দ চলে এসেছেন, আর শ্রীনিবাস থেকে যান। পরবর্তী সময়ে শ্রীনিবাস আচার্য ওই যে বন বিষ্ণুপুরের যে রাজা ছিল, তার নামটা আমি ভুলে গেলাম, তো তার রাজসভায় গিয়েছে, বড় বড় পণ্ডিত ছিল। তো সেখানে গিয়ে যে ভাগবত কথা করছিল, এনার পছন্দ হলো না। রাজা বলছে তুমি কি আরো ভালো বলতে পারো। তখন শ্রীনিবাস আচার্য বলছেন, তো বুঝতে পেরে তাকে রাজপণ্ডিত করে দিল, তার শিষ্য হয়ে গেল। তো কি দক্ষিণা দেবে, তখন শ্রীনিবাস আচার্য বলছেন এই আমার এই বিপদ হয়েছে, আমার এই গ্রন্থ চুরি, তুমি একটু খোঁজ করো তোমার রাজ্যে কে নিয়েছে, যে আসলে কে নেবে, সে নিজেদের নিয়েছে। তখন বলছে হ্যাঁ এরকম হয়েছে, আমি সে বইগুলো রেখেছি, দেখাগুলোই তোমার। তখন তুমি দেখিয়েছে, তখন শ্রীনিবাস আচার্য দেখেছেন এগুলো সব হচ্ছে ওই গোস্বামীদের লেখা। সেগুলো তিনি, হ্যাঁ, আবার নিয়ে এসেছে, বিরাট একটা কাজ হয়েছে। তো যেটা হলো সেই কথা, যুব গোস্বামী সংবাদ পেয়েছেন কি বই হারিয়ে গেল, তারপর কি করে বই পাওয়া গেল সেটা লিখেছে। তিনি শ্রীনিবাস আচার্যের শিষ্য রামচন্দ্র সেন তার কনিষ্ঠ ভ্রাতা গোবিন্দকে কবিরাজ উপাধি প্রদান করেন। রামচন্দ্র আর গোবিন্দ এই দুই ভাই ছিলেন। এ সম্পর্কে সুন্দর সুন্দর লীলা রয়েছে। রামচন্দ্র গোবিন্দ আমি শুনেছি তেলিয়া বধুরী না কোথাও একটা জায়গা আছে, আমি গিয়েছিলাম সেখানে বহু বছর আগে, আরেকবার যাব গৌরমন্ডল পরিক্রমা। তো দুই ভাই ছিল, রামচন্দ্র ছিল বিষ্ণু ভক্ত, গোবিন্দ ছিল কালী ভক্ত। তো কি শরীরটা, এটা পুকুরে পদ্ম ফুল ছিল, সে পদ্ম ফুল কি একটা রামচন্দ্র তো গোবিন্দকে অফারিং করেছে, তাই না, কৃষ্ণকে অফারিং করেছিল। তারপরে গোবিন্দ তাকে কালী ভক্ত কালীকে দিয়েছে, তখন কালী বলছে আরে তুমি আমার প্রভুকে অফারিং করা আছে, সেই ফুল আমাকে দিচ্ছ। এই যে একটা স্টোরি আছে, আমি ভুলে গেছি, 20-30 বছর আগে গিয়েছিলাম। তো যাক দুইজনে তখন বৈষ্ণব হয়ে গেছে, রামচন্দ্র আর গোবিন্দ তখন দুজনে বৈষ্ণব হয়ে গেছে। আর পরবর্তী সময় রামচন্দ্র তখন এসেছেন, এসে যোগদান করেছেন শ্রীনিবাস আচার্যের সঙ্গে। হ্যাঁ, জাজিগ্রাম শ্রীনিবাস আচার্যের আশ্রম ছিল, এখনো আছে শ্রীপাদ, ওনার ওখানে আশ্রম আছে। তো রামচন্দ্র কবিরাজ
আর নরোত্তম ঠাকুর, নরোত্তম দাস, আর দুই বন্ধু, এরা বসে শ্রবণ করছিল, হরি কথা করছিল গাছের গোড়ায় বসে। গাছটা এখনো আছে সেখানে, রাস্তার ধারে। তখন একটা ছেলে মেয়ে বিবাহ করে যাচ্ছে পালকিতে। এরা দুজন আলোচনা করছে, বলি, দেখো দেখো কত সুন্দর ছেলেটা, যে হরিভক্ত হতো কত ভালো হতো। তো আজকে যাচ্ছে জবাই হবে, অর্থাৎ কি সংসারে প্রবেশ করে তার জীবনটা নষ্ট করবে। তারা তো ভক্ত নেই সেই উদ্দেশ্যে বলেছে। কিন্তু সেই ছেলেটা কে ছিল? না না না, সরি সরি, শ্রীনিবাস নরোত্তম মানে আলোচনা করছেন বসছে। ওই পালকিতে রামচন্দ্র কবিরাজ যাচ্ছিলেন, উনি বিবাহ করে যাচ্ছিলেন। হ্যাঁ, ওকে। তো রামচন্দ্র কবিরাজ শুনতে পেরেছেন শ্রীনিবাস নরোত্তম বসে তা বলছে। তো এই যে একটা কথা শ্রবণ করলো, মানে মহাপুরুষদের কথার কত শক্তি। এই একটা কথা তার জীবন পরিবর্তন হয়ে গেল। যে বললো আজকে যাচ্ছে সংসার করতে, জীবনটা নষ্ট হয়ে গেল। যদি হরিভক্ত কৃষ্ণকে অর্পণ করতো তাহলে জীবনটা কিরকম হতো। আমি শুনেছি যেরকম সেরকম বলছি। তো তখন সেই রাত্রে গিয়ে সে কি করেছে, যে প্রথম বিবাহের রাত্রিতে সে বউকে ঘরে রেখে চলে এসেছে। শ্রীনিবাস আচার্যের আশ্রমে ছিল। তখন শ্রীনিবাস আচার্য তাকে বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়েছেন, তুমি যাও, তুমি বিবাহ করেছ, স্ত্রীর সঙ্গে সময় কাটালো না, এটা ভালো নয়। তুমি গৃহস্থ হয়েছ, তুমি আশ্রমে থাকবে, কিন্তু স্ত্রীর সঙ্গে সময় কাটে তারপরে আসো। তবে রামচন্দ্র কবিরাজ গিয়েছেন, ও স্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ও স্ত্রী আরো ভক্তিমতী ছিল। এইরকম নেই যে, স্বামী আমাকে বিয়ে করেছো, কেন পালিয়েছো, আমাকে থাকো, দেখাশোনা করো, যেন সাধারণ মহিলারা বললো, সেরকম ছিল না। সে খুশি হয়ে সারা রাত ইন্দ্রিয় ভোগ করবে কি স্বামীকে নিয়ে, সারা রাত শুধু কৃষ্ণ কথা আলোচনা করছে, আশ্রম জীবন কিরকম। এরকম করতে করতে নাকি সে রাত্রে শেষ হয়ে গেছে। রামচন্দ্র তাড়াতাড়ি রাত্রে শেষ হয়ে গেল, বউকে বুঝে টুঝে চলে এসেছেন। তখন দেখছেন এ নরোত্তম মনে হয়, নরোত্তম মনে হয় যা ঝাড়ু দিচ্ছিলেন, নরোত্তম না শ্রীনিবাস, খুব ঝাপসা ঝাপসা মনে পড়ছে। ঝাড়ু দিচ্ছে, তখন বলছে, আরে তুমি বেটা গেল। রামচন্দ্র বলছে, শ্রীনিবাস আচার্য মনে হয়, শ্রীনিবাস আচার্য কি নরোত্তম। তো বলছে যে তুমি গেল, তোমার সারা তোমার স্ত্রীর সঙ্গে কাটিয়েছ, স্নান টান না করে এখানে এসেছ। বললো কি ঝাড়ু দিয়ে পিটিয়েছে, রামচন্দ্রকে পিটিয়েছে, নরোত্তম ঠাকুর পিটিয়েছে। তখন দুপুর বেলা নরোত্তম আর শ্রীনিবাস যখন গিয়েছেন স্নান করতে, তখন নরোত্তম কি করছেন, শ্রীনিবাস আচার্য স্নান করে দিয়েছেন, তার পিঠে জল টল দিয়ে স্নান করে দিয়েছেন। তো পিঠে ঝাড়ুর চিহ্ন দেখছেন। তো নরোত্তম দাস ঠাকুর জিজ্ঞাসা করছেন শ্রীনিবাস আচার্য, আপনার পিঠে ঝাড়ু লাগা আসলে কি, কি ঝাড়ু দিয়ে কি পিটালো? শ্রীনিবাস, তুমি দিনের বেলা সকালবেলা আমার ঝাড়ু দিয়ে পিটাচ্ছ, দুপুরে বলছো কে পিটালো? তখন নরোত্তম বুঝতে পেরেছেন এই রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যের কতটা প্রিয় শিষ্য। যেন বলা আছে, গুরু দেবতা আত্মা, শিষ্য গুরুর সম্পর্ক অত ঘনিষ্ঠ। এই দৃষ্টান্তের মাধ্যমে দেখা গিয়েছে যে ঝাড়ু পিটা খেলো রামচন্দ্র কবিরাজ, দাগ পড়েছে তার গুরুদেব শ্রীনিবাস আচার্যের পিঠে। তো এরকম আরো লীলা হলো, সেটা আমি রাধারণ বইতে বর্ণনা করেছি। শ্রীনিবাস আচার্য কিভাবে ধ্যানতে বসেছেন, রাধারানীর নাক থেকে তার কি নথনা কি পড়ে গেছে, বর্ণনা করা হয়েছে। এই হোক, সমস্ত আচার্যের কত কত লীলা রয়েছে, শেষ করা যাবে না। তো এইভাবে
শ্রীনিবাস আচার্যের শিষ্য রামচন্দ্র সেনকে আর তার কন্যা গোবিন্দকে কবিরাজ উপাধি প্রদান করা হলো। তার প্রকটকালে নিত্যানন্দ শক্তি শ্রীমতী জাহ্নবা দেবী তার কয়েকজন ভক্ত সহ বৃন্দাবনে এসেছিলেন। তো সেখানে রূপ গোস্বামী ছিলেন, সমস্ত গোস্বামীরা ছিলেন। তো সবাইকে নিয়ে জাহ্নবা দেবী বৃন্দাবন পরিক্রমা করছেন। গৌড় দেশ থেকে আগত বৈষ্ণবদের প্রতি ছিল জীব গোস্বামী অত্যন্ত দয়াপরবশ ছিলেন। তো এই যে জাহ্নবা মাতা বৃন্দাবন পরিক্রমা করলেন সেই সম্পর্কে আমি শুনেছি। সবাই যদি পরিক্রমা করে তারপরে তিনি গোপীনাথ মন্দিরে গিয়েছেন। গোপীনাথ মন্দির, গোপীনাথের ভোগ লাগিয়েছেন, নিজে নিজে আরতি করেছেন। তিনি আরতি করেছেন আর সবাই নৃত্য কীর্তন করেছেন। ঈশ্বরী সাধারণ মহিলা নন। আর যখন ফিরে আসছেন তখন গোপীনাথ নাকি ওনার শাড়ি টেনে ওনার পাশে নিয়ে ওনার পাশে বসিয়ে দিয়েছে। এইভাবে উনি অপ্রকট হয়েছে। একটা অদ্ভুত লীলা শুনেছে। তো গৌড় দেশ থেকে আগত ভক্তের প্রতি ছিল জীব গোস্বামী অত্যন্ত দয়া পরবশ ছিলেন। গৌড় দেশ থেকে ভক্তরা এলে তিনি তাদের প্রসাদ সেবা ও থাকবার ব্যবস্থা করে দিতেন। তার শিষ্য শ্রীল কৃষ্ণদাস অধিকারী তার গ্রন্থ গ্রন্থে, তার শিষ্য কৃষ্ণদাস কবিরাজ আলাদা হবে, কৃষ্ণদাস অধিকারী আলাদা। তার গ্রন্থে শ্রী রূপ সনাতন জীবপ্রতি গোস্বামীগণের গ্রন্থের তালিকা প্রদান করেছেন। বিরাট বড় তাৎপর্য প্রদান করেছেন। আর সে সমস্ত আগামীকালকে আমরা শ্রবণ করব, কিভাবে প্রাকৃত সহজারা ছিল জীব গোস্বামীর বিরুদ্ধে অপবাদ করেছিলেন। তখনকার বৈষ্ণব জীবনও দুর্বিষহ ছিল, বিভিন্ন প্রকার বাধা, মহাপ্রভু নামে অপবাদ। এই জন্য মহাপ্রভু গৃহস্থ ছেড়ে সন্ন্যাসে নিতে হলো এই অপবাদের জন্য। বৃন্দাবনে গোস্বামীরা ছিল, তাদেরকেও বিভিন্ন প্রকারের হ্যাঁ ঝামেলায় ফেলতে মানুষ চেষ্টা করছে। তাই করে শেষ নয়। ঠিক আছে, আমরা আগামীকালকে শ্রবণ করব। আজকে কালকে একাদশী ব্রত হয়েছে, আজকে আপনাদের দ্বাদশী পালনা করবেন। আমাদের এখানে নিমাই প্রভু অন্ন ডালমা বাটি চড়চড়ি বানাচ্ছে। বাটি চড়চড়ি জানো? ছিল ভক্তর মহারাজ বাটি চড়চড়ি বানাতেন, প্রভুপাদের খুব প্রিয় ছিল বাটি চড়চড়ি। সে অনেকগুলো হলুদ দেবে, লঙ্কা দেবে, সরিষ তেল দিয়ে ওটা আগুনে দিয়ে আলু পটল দিয়ে ভাজবে, ওটা বলে বাটি চড়চড়ি, ওটা বানাচ্ছে। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে? কমেন্ট আছে যে আজকে পাঠ হলো? শক্তিমান গোবিন্দ প্রভু বলো। মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ড প্রণাম। তো আমার কোনো ফিডব্যাক তেমন কিছু নেই, শুধু আমার একটা অনুভূতি বলছি। তো আমি ঝাঁঝিগ্রামে গিয়েছিলাম, আমি নামটা ভুলে গেছিলাম, আর লীলাটা মনে ছিল। তো আপনি বলাতে আজকে আমার সেই স্মৃতিটা মনে আসলো। সেই বৃক্ষটা এখনো আছে, যে রাস্তা দিয়ে কবিরাজ রামচন্দ্র কবিরাজ যাচ্ছিলেন, সেই রাস্তাটা পাশেই আছে। তারপরে কিভাবে উনি আসলেন সেসব লীলা ওখানে আমরা শুনেছিলাম। তো আমার স্মরণ থেকে চলে গিয়েছিল, আপনি বলাতে আমার স্মরণটা আবার স্মরণে আসলো। সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। হ্যাঁ, সেখানে শ্রীনিবাস আচার্যের সেবিত বিগ্রহরা রয়েছেন। সে মন্দিরটা পুরো পড়ে গেছিল। তারপরে গুরু মহারাজ যে বিএসসিটি ভক্তিবেদন সোসাইটি ট্রাস্ট পক্ষ থেকে আমরা কয়েক লক্ষ টাকা খরচ করে পুরো মন্দির ভেঙে নতুন করে তৈরি করে দিয়েছি। জাজিগ্রাম থেকে শ্রীখণ্ড, সেই জাজিগ্রাম আছে কাটোয়া থেকে 4 কিলোমিটার। কিলোমিটার না মাইল এরকম কিছুটা হবে। হুম। তো আমার একটা শিডিউল বানিয়েছি, 7 দিনের শিডিউল বানিয়েছি এই গৌরমন্ডলে কিছু স্থান দর্শন করবার জন্য। একটা ভক্ত বানিয়ে দিয়েছে কালকে আমাকে। তো আমি ডেট ফিক্স হলে আপনাদের বলবো, যারা ফ্রি থাকবে তারা 7 দিন জন্য এসে কিছু গৌরমন্ডল দর্শন করতে পারে। জয়ানন্দ জয়দেব প্রভু বলুন। হরে কৃষ্ণ, দণ্ডত প্রণাম মহারাজ।
মহারাজ, আমারও সৌভাগ্য হয়েছিল জাজিগ্রাম যাওয়ার সিনেমা আচার্যের পাঠে। তা মহারাজ, আমি একটা লীলা শুনেছিলাম, ওইখানে সিনেমা আচার্য সম্ভবত গৃহস্থ ছিল আগে, গৃহস্থ এবং ছিলেন, ছিল না ছিলেন। ছিলেন। তো ওনারা হ্যাঁ। নাকি একজন মেয়ে ছিলেন, আহ যিনি ছিলেন স্বয়ং লক্ষ্মী দেবী। ওইখানে নাকি নিত্যানন্দ প্রভু এসেছিলেন ওনার 10,000 শিষ্য সহ। এসে বলছিলেন যে আমি প্রসাদ পেতে চাই আমার শিষ্য সহ। তো ওই মাতাজি নাকি আহ, রান্না করছিলেন, তার সিনেমা আচার্যকে বলছিলেন যে আমি খুব অতি দ্রুত রান্না করে 10,000 শিষ্য সহ নিত্যানন্দ প্রভুকে খাওয়াবেন। উনি খাইয়েছিলেন নাকি, এই লীলাটা মহারাজ আমি এরকম শুনেছিলাম। এরকম কোন ওই এবং একটা পুকুর ছিল পাশেই, সিংহাচার্যের পাঠের পাশেই। তো ওইখানে এত রান্না হয়েছিল যে নিত্যানন্দ প্রভু বুঝতে পেরেছিলেন যে এটা স্বয়ং লক্ষ্মী দেবী ছাড়া এত জনের রান্না এত অল্প সময়ে সম্ভব না। এবং অনেক ডাল রান্না করেছিল, ডাল দিয়ে নাকি পুকুরটা ভর্তি হয়ে গেছিল, পরে এত অতিরিক্ত ডাল ছিল। আমি মহারাজ, এটা কি ঠিক ছিল কিনা লীলাটা? আমি এরকম শুনেছিলাম ওই পাঠে যে এখানে ভক্ত একটা আছে বলছেন। ডাল পুকুর, তাকে বলে ডাল পুকুর আছে, কিন্তু আমি যেটা শুনেছি ওই যে 10,000 শিষ্যটা আমি জানি না, জিজ্ঞাসা করতে হবে। নিত্যান্ত 10,000 শিষ্যের কথা কোন জায়গাতে দেখি না আমি। সেখানে একটা উৎসব হয়েছিল, উৎসবে অত লোক এসেছিল যে খিচুড়ি ভরেছিল। ডাল পুকুর বললে পক্ষে যেরকম আমাদের বর্তমান শান্তিপুর অনুষ্ঠান হয়, সে বিরাট বিরাট খিচুড়ি বানিয়ে রাখে, সেরকম একটা ওরা গাড্ডা করে তাদের খিচুড়ি রেখেছিল। এটা এখনই ডাল পুকুর আছে। এই 10,000 শিষ্য নিয়ে আসাটা আমি শুনি না, জিজ্ঞাসা করতে হবে থাকে যদি। ঠিক আছে মহারাজ, দণ্ডবোধ ইয়াল প্রণাম মহারাজ। প্রভু, ইয়াল প্রভু কি বলবে? ইয়াল কি করছ? অনমিউট করো। কি হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। ইয়াল প্রভু বলো। মহারাজ, আমাদের বাংলাদেশ থেকে যদি যাইতে হয় তাহলে কিভাবে আমরা যোগাযোগ করব? তোমাকে সে কি 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 মোহাম্মদ ইয়ানুস সঙ্গে যোগাযোগ করতে হবে। ইয়ানুস যে তোমাদের এখন হেড আছে না ওখানে, বাংলাদেশের হেড কি আছে, ইয়ানুস নাকি? তাকে বলতে হবে। এখন তোমাদের বাংলাদেশে তো বন্ধ করে দিচ্ছে, ভিসা দিচ্ছে না তো নাকি? ভক্ত ইয়ে টুরিস্ট ভিসা বন্ধ মহারাজ। মুকুন্দ, টুরিস্ট ভিসা বন্ধ, মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা দিচ্ছে, তাও অনেক দেখে শুনে, সবাইকে দিচ্ছে না। টুরিস্ট বেরোবার বন্ধ করেছে ভারত সরকার থেকে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যেতে ভিসা তো আমরা পাচ্ছি, অসুবিধা নেই। বাংলাদেশে দিচ্ছে, বাংলাদেশ দিচ্ছে ইন্ডিয়ানরা আসার জন্য, কিন্তু ইন্ডিয়া দিচ্ছে না। ও, কেন মোদী এরকম অন্যায় করছে কেন? হিন্দুদের কাটলে দেওয়া উচিত। ও ভয় পাচ্ছে বেশি ঢুকে পড়বে নাকি ভারতে। তাই নিয়ে এই এই সমস্যাটা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে, বেশ সবসময় তো থাকবে না। এখন ভিসা না পেলে তুমি আসবে কি করে? আর এই তার কাটা বেড়া ডেঙ্গি আসবে না, ওরা মেরে ফেলছে অনেক। এই যে চুপচাপ থাকো সেখানে, কিছুদিন চুপচাপ থাকলে সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারছো পিয়াল? কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ। ঠিক আছে মহারাজ। আর আমরা যদি যখন যাও ট্যুরে যাবো, তোমাদেরকে ভিডিও টিডিও করে ছাড়বো, ভিডিওতে দেখবে আর কি। ঠিক আছে, শ্যামা মাতাজি বলুন। আনমিউট করেন। ধন্যবাদ, প্রণাম মহারাজ, আপনার শ্রী চরণে অমৃতময় চৈতন্য চরিতামৃত ক্লাসের জন্য ধন্যবাদ। খুবই মধুর। মহারাজ, এই যে রামচন্দ্র কবিরাজ যখন বিবাহ করে যাচ্ছিলেন, তখন তখন যে একটা কথা শ্রীনিবাস আচার্য বলেছেন যে এই যে সুন্দর ছেলে মেয়ে বিবাহ করে যাচ্ছে, এদের আজকে জবাই হবে। এই একটা কথাতেই ওনার জীবন পরিবর্তন হয়ে গেল। আর আমরা তো অহরহ অনেক কথাই শ্রবণ করি, আমরা কানের ভিতর ঢুকাই না। তা ও কিভাবে ওনার এটা হলো মহারাজ? আর যে উম, উম, নরোত্তম যে ঝাড়ু পিটা করেছিলেন, রামচন্দ্র যে ঝাড়ু পিটা খেলেন, আর এই ঝাড়ুর পিটা খেয়ে ওনার যে স্পটটা, ওনার গুরুদেব শ্রীনিবাসের পিঠে দেখা গেছিল।
এটা কেন হলো মহারাজ? তাহলে আমাদের সব কর্মই কি গুরু মহারাজ ভোগ করছেন? হরে কৃষ্ণ। না না না, কর্মভোগের কথা না, এটা গুরু শিষ্য অতটা অভিন্ন। যেরকম হনুমান একটা লোকের ছাপড় মারিছিল, সে তখন রাম নাম করছিল। তো রাম নাম থেকে রাম হচ্ছেন অভিন্ন, তাই সে থাপ্পড়টাকে রামের গালে পড়েছে। সেরকম একটা এখানে যে গুরু কর্মের জন্য, শিষ্য কর্মের জন্য ছাউটা পড়লো তা নয়। মানে গুরু থেকে শিষ্য কত অভিন্ন, এই ঝাউটা সেখানে পড়লো। আর শ্রীনিবাস আচার্য আমাদের কেন হচ্ছে না? আমরা যার কাছ থেকে শুনছি তারাও ততটা শক্তিশালী না, আর আমরা যারা শুনছি আমরা সেরকম যোগ্য নই। যেন আমাদের ক্ষেত্রে হয় না, ওনার ক্ষেত্রে হয়েছিল। আমাদের ক্ষেত্রে হয় না তা নয়, আমাদের তো অনেক আছে এরকম শুনে শুনে জীবন বহুত পরিবর্তন হয়ে গেছে। আমাদের জীবন যা কিছু পরিবর্তন হয়েছে আমার নিশ্চয়ই কারো কাছে শুনেছি নিশ্চয়ই, নাকি? কেউ তো আমাদের হ্যাঁ বলেছে, মহারাজ। সেটা একটা প্রমাণ। আর মঙ্গলময় কৃষ্ণপ্রভু বলুন। হরে কৃষ্ণ, কোটি কোটি প্রণাম আপনার শ্রী চরণে। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। এই এই শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস এবং শ্যামানন্দ, এরা প্রভু মহারাজ, এরা কে ছিলেন মহারাজ? আপনি জেনে জিজ্ঞাসা করছেন, আপনি বলুন কে ছিলেন? না না মহারাজ, আপনার ক্লাস থেকে বা কোনো ক্লাস থেকে জেনেছি নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু এবং অদ্বৈত আচার্য তিনজন আবার ওই স্বরূপে এসেছিলেন। তো মহারাজ, আবার তাদের আসার কি কারণ? না, ওরা এসেছিল বা ওদের শক্তি এইরকম কিছু। এটা তিনজন এসেছে প্রচার করবার জন্য। মহাপুরুষ আমার একটা প্রচার করলেন, সেটাকে এগিয়ে নেওয়ার জন্য সেই নিত্যানন্দ পুরুষ শক্তি, মহাপুরুষ শক্তি, অদ্বৈত শক্তি, এই তিন রূপ প্রকাশ হয়েছিল বলে আমি শুনেছি। বুঝতে পারছেন? কিন্তু কে যে কে কে নিত্যানন্দ, কে মহাপ্রভু, কেটলাম যাই না, কিন্তু এই তিনজনেই এই তিনজন রূপে এসেছেন। তারপরে মহাপুর যাওয়ার পরে যতদিন এই তিনজন ছিল, তখন সুন্দর প্রচার প্রচার হলো মহাপুর প্রেম ভক্তিটা। ওরা নরোত্তম দাস ঠাকুর এরা সব কীর্তনের মাধ্যমে, ভজনের মাধ্যমে খুব প্রচার করলো। গরণ হাটি বিভিন্ন সুর তাল দিয়ে খুব প্রচার হলো। আর এদের পরে পরে আস্তে আস্তে সব নষ্ট হলো, সহজে এদের হাতে চলে। তো মহারাজ, আমি একটা শ্লোক নোটস করেছিলাম যে নিত্যানন্দ ছেলা যেই নরোত্তম হইলা সেই, শ্রী চৈতন্য হইলা শ্রীনিবাস, ওকে। অদ্বৈত যারে কয় শ্যামানন্দ তেহ হয়, ওইচে হইলা তিনের প্রকাশ। ওই আমি নিত্যানন্দ নরোত্তম ঠাকুর, হ্যাঁ হ্যাঁ, আর নিত্যানন্দ ছেলা যেই নরোত্তম হইলা সেই, শ্রী চৈতন্য হইলা শ্রীনিবাস, শ্রীনিবাস আছেন চৈতন্য মহাপ্রভু, আর অদ্বৈত যারে কয় শ্যামানন্দ তেহ হয়, ওইছে হইলা তিনেরও প্রকাশ। আমি শ্রবণ করেছিলাম আর নোটস করেছিলাম। ঠিক ঠিক আছে। নরোত্তম নরোত্তম শ্রীনিবাস শ্যামানন্দ, ঠিক আছে, সবাই মনে রাখবে যারা শুনলো, ওরা মনে রাখবে। ঠিক আছে, আর কিছু আছে? ভক্তিবিনোদ ঠাকুর মহারাজ, গদাধর পণ্ডিত। কে? ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিমঠের গদাধর পণ্ডিত? হ্যাঁ, সে কোথায়? তুমি নতুন কথা শুনছি আজকে, কোনদিন শুনি না এটা। আছে মহারাজ, এটা পেয়েছি আমি। কোথায় খুঁজে পেয়েছ? তাই আপনাকে পাঠাবো। তোমাদের গদাধর পণ্ডিতের সিপাট নেই, বড় প্রজেক্ট আছে তোমাদের ওখানে নাকি? হ্যাঁ মহারাজ। সেখানে গীতা কলেজ হবে, গীতা কলেজ। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। पंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो